বাদামি রঙের চামড়া শান্ত হয়ে আছে। আসলে ওটা দুই চোখের চামড়া, অনেক বছরের পুরনো একটা শরীরে। কত বছরের অভিজ্ঞতাকে লেন্সে বন্দি করা চামড়া? তার উত্তর হয়তো অজানা। প্রাচীন আরণ্যক সাহিত্য বা কোনো ভেষজ তরুলতা তার মধ্যে, তার গন্ধের মধ্যে সেই প্রাচীন সময়ের সাক্ষী রয়েছে। যে শরীরের চোখের চামড়াটা এখন শান্ত, বহু বছরের পরিশ্রমের পর যেন অসীম সময়ের জন্য ঘুমিয়ে পড়েছে সে শরীর। হঠাৎ সেই মানুষরূপী শরীরটা অনুভব করল তার দুই রুক্ষ শুষ্ক ঠোঁটের ওপর ভিজে কোনো চামড়ার স্পর্শ। অনেক দিন হয়তো শরীরটা জল পায়নি, তাই তার দুটো ঠোঁট রুক্ষ আর শুষ্ক। তাই হঠাৎ ঈষৎ ভিজে হলেও ভিজে তো। সেই অনুভবটাই তাকে আনন্দ দিল। সেই আনন্দের বহিঃপ্রকাশে হয়তো লকলকে বের করা জিভ দুটো ঠোঁটটা একবার চেটে নিল। কিন্তু অনুভবটা ভুল ছিল। সেটা ভিজে চামড়া নয়, ভিজে আঁশের স্পর্শ। মানুষটার ঠোঁটের ওপর দিয়ে আঁকাবাঁকা পথ অনুসরণ করে পেরিয়ে চলে গেছে একটা সাপ, যার শরীর দেখলে আরেকটা মানুষের শরীর অস্বস্তিতে পড়ে। মনে হয় ওই প্রাণীর শরীরটা বিকৃত। তার শরীরের চামড়ার স্পর্শে মানুষটার অজ্ঞান অবস্থায় সুখের অনুভূতি। ভগবানের কি প্রহেলিকা! দুর্বল শরীরটা একদিকে পাশ মুড়ে অলসভাবে শুতে যাবে, হঠাৎ তার বাম চোখের পাতার উপর এক বিন্দু জল শূন্য থেকে পড়ল খুব ধীরে। মানে মহাকালের সময়সীমার মতো অজানা কোনো সময় ধরে যুগ যুগ পরিশ্রম করে গেলে যতটা ক্লান্ত হয় কোনো দেহ, ঠিক ততটা ক্লান্ত সেই দেহের চোখের পাতা। চোখটা ধীরে ধীরে খোলে সে। অসার চোখটা খুলতেই দেখতে পেল মাথার উপরের শূন্যে আকাশটা গাঢ় কালো হয়ে গেছে। হয়তো এর থেকে বেশি কালো ছিল তার স্ত্রীর চুলের রং, বা এর থেকে বেশি কালো ছিল বাদাবাড়ি বা জঙ্গলমহলের কলমি শাক সেদ্ধ করা কড়াইয়ের নিচের কালো দাগ। তারপর শির দ্বারা সোজা করে উঠে বসল সে। দুটো পা ছড়ানো, ফাঁক করা, আর হাঁটুটা ভাঁজ করা। চামড়াগুলো কেমন যেন গুটিয়ে গেছে। বেশি বুড়ো হয়ে গেছে বলে না, বয়স তেমন একটা হয়নি। কিন্তু সময়টা এতটা কঠিন, এতটা অভাব, তার প্রভাবেই শরীরটা কেমন ঠুনঠুনে হয়ে গেছে। হঠাৎ চোখের সামনে একটা জিনিস দেখতে পেয়ে দুটো হাত মাটির উপরে থাবার মতো করে রেখে ঠিকরে পিছিয়ে গেল সে। একটা শুকিয়ে যাওয়া কয়েক মাসের শিশুর দেহ, এবং তার চামড়াগুলো এমনভাবে শুকিয়ে গেছে বাইরে থেকে পাঁজরের হাড় স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিটামিনের অভাবে শিশুর শরীরে এমনটাই রোগ হয়, কিন্তু তার থেকে অস্বস্তির জিনিস মাতৃজরায়ুর সঙ্গে যে নারী, সেটা কোনো চিকিৎসক কাটতে ভুলে গেছেন। আর সেই বড় মাথার সরু হাত পার প্রায় কঙ্কাল শিশুটা পড়ে আছে একটা কঙ্কালকে জড়িয়ে। কঙ্কাল বলতে সেই হাড়গুলোতে যেখানে সেখানে অল্প মাংস লেগে আছে। মনে হবে দিনের পর দিন পড়ে পড়ে পচন ধরেছে। হয়তো এই সম্পূর্ণ কঙ্কালটা একটা মহিলার কঙ্কাল, আর সেই মহিলাটা এই শিশুটার মা। এতটাই অভাব, প্রসবের পর যে কদিন বেঁচে ছিল তারপর ফেলে দেওয়া হয়েছে এই মৃত্যু উপত্যকার উপর। এই উপত্যকার মাটি কেমন ফাটল ধরেছে, যেন ঘোর ক্ষমাহীন খরা। আর হয়তো ওই মৃত শিশুটা মায়ের স্তনদেশ থেকে দুধ পান করতে করতে ওই অবস্থাতেই দেহ ছেড়েছে। কি অসহ্যকর অস্থির দৃশ্য! হঠাৎ কানে ভেসে এলো একটা শব্দ, ফাটা গলার অসহ্যকর একটা ধ্বনি, শকুনের চিৎকার। আকাশের উপরে দুটো পায়ের নখ বের করে বারবার ঘাড়টা এদিক ওদিক ঘুরিয়ে অনেকগুলো শকুন উড়ছে। তারপর যখন মানুষটা চারিদিকে চেয়ে দেখল, শুধু লাশের পর লাশ আর কঙ্কালের পর কঙ্কাল।
কোথাও দূরে পড়ে আছে গরুর কঙ্কাল, তার হাঁ করা পাঁজর, কোথাও দূরে পড়ে আছে ছাগলের কঙ্কাল। জঙ্গলের আরেকটা দিক থেকে শেয়ালের বীভৎস ডাক ভেসে আসছে। সামনে খালের পাড়ে গাছগুলো কেমন শুকিয়ে গেছে, সবুজ এই স্থানকে অনেক আগেই পরিত্যাগ করেছে। এখন ধূসর অর্থাৎ ছাই ছাড়া কোনো কিছুই এই জায়গাটাকে যেন ভালোবাসে না। কাছে পড়ে থাকা একটা মানুষের থাইয়ের হাড়, ওটাকে ধরে কোনো মতে উঠে দাঁড়ালো মানুষটা। কেমন অবস্থা যুগের! মানুষের শরীরকে, মানুষের শরীরের মধ্যে থাকা কাঠামোটাকে বাইরে বের করে এনে তার উপর ভর করে দাঁড়াতে হচ্ছে। ধীরে ধীরে মানুষটা খালের জলের কাছে এগিয়ে গেল। তারপর খালের ওপারে একটা অদ্ভুত দৃশ্য, মরক লেগেছে, কালের মহামরক। শয়তানের কাছে মানুষের কয়েক মাসের ঘাম দিয়ে চাষ করা ফসলকে কেউ বলি দিয়েছে। ধান জমিগুলোর কয়েক ইঞ্চি শুধু সবুজ, বাকি পুরো জমিটা কালো, আর সমস্ত ধানের শস্যগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসছে কালো আর ধূসর ধোঁয়া। চারিদিকে সে কি বীভৎস ধোঁয়া! আসন্ন বৃষ্টির কালো আকাশের সাথে সেই কালো ধোঁয়া যেন কেমন মিশে যাচ্ছে, যেন একটা সময় এসে প্রকৃতিটা থেমে গেছে। তারপর মানুষটা তার বুকে একটা হাত দিয়ে ধাক্কা মেরে চেঁচিয়ে উঠল, প্রভু! তারপর খালের জলে নিজের মুখটা একবার ধুয়ে নিল। দুহাত পেতে অল্প পরিমাণ খালের জলটা তুলে খেতে যাবে, তার হাতে যেন কিছু একটা আটকে গেল, একটা মানুষের কাটা হাত। তার মানে এ তো লাশের ঢিপি। মৃত শরীরগুলো কেটে কি খালে ভাসিয়ে দেওয়া হচ্ছে? খালের জলটা একটু শান্ত হতে জলে পড়া নিজের শরীরের প্রতিবিম্বের দিকে তাকালো মানুষটা। জলও এক প্রকার আয়না, এবং সেই জল কথা বলে। জলে দেখতে পাওয়া নিজের শরীরের প্রতিবিম্ব নিজের সাথে কথা বলে। পায়ের গোড়ালি থেকে দেখতে দেখতে যখন চোখটা উপরে এসে ঠেকল, তখন অবাক হয়ে গেল মানুষটা। এটা কে? জলের প্রতিবিম্বের তো দীনেশের মুখ। দীনেশ এখানে কি করছে? তারপর খেয়াল হলো খালের জলে ভেসে চলেছে কতগুলো পৃষ্ঠা। আশেপাশের মেঘে একবার বিজলি চমক দিয়ে গর্জন করে উঠল মেঘটা। এবারে হয়তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামলো, কিন্তু সেই বৃষ্টিতে শূন্য থেকে জল পড়ল না। অসংখ্য পৃষ্ঠার বৃষ্টি। সারা আকাশ জুড়ে শূন্য থেকে অসংখ্য পৃষ্ঠা এদিক ওদিক আওয়াজ করতে করতে নিচের দিকে পড়ছে, আর সামনের খালের বুকে ভেসে চলেছে অসংখ্য পৃষ্ঠা। কোনো কোনো পৃষ্ঠায় লেখা রয়েছে পুষ্টির পাইচার, কোনো পৃষ্ঠায় লেখা রয়েছে মন্বন্তরে কজনের মৃত্যু হয়েছে, কোনো পৃষ্ঠায় লেখা রয়েছে ভারতবর্ষের কোন জেলাতে মিড ডে মিলের খাবার ওইটা খেয়েই সারাদিনের পেট ভরায় একটা পরিবার। আরও হয়তো অসংখ্য পৃষ্ঠায় অসংখ্য দারিদ্রতা এবং পুষ্টিবিদ্যা সম্পর্কিত তথ্য, খাবারের অভাবে মৃত্যু, সেন্সাস প্রভৃতি তথ্য রয়েছে। এবং সে প্রত্যেকটা তথ্যের মধ্যে যেন একটা মৃত্যুর ডাক রয়েছে, কারণ প্রত্যেকটা তথ্যই একটা করে মৃত্যুর প্রমাণ। তাই এমন করে অসংখ্য মৃত্যু, অসংখ্য পৃষ্ঠা ভেসে যাচ্ছে খালের জলে, আর অসংখ্য পৃষ্ঠা বৃষ্টির মতো পড়ছে সারা আকাশ জুড়ে। সেই দিকে রুগ্ন শুকনো শরীরটা হরিনাম সংকীর্তনের মতো দুই হাত তুলে ডাকছে প্রভুকে। এই দারিদ্রতার কতদিন? মহাকালের কোন করাল গ্রাসে আমরা ভেসে চলেছি? একদিন কি এমন আসবে না পৃথিবীর সমস্ত শস্য ক্ষেত্রে ফসলে লাগবে আগুন, মানুষ মানুষের আঁচড় মেরে টেনে তুলে খাবে? চারিদিকে মন্বন্তরের কান্না, দুর্ভিক্ষ আর দারিদ্রতার পরিচয়। পৃথিবীর কঙ্কালের মাঝে আবার করে মানুষের শরীরে মাংস গজিয়ে উঠবে ঠাকুর। এই অন্তিম পরিণতির শুরু আবার কবে থেকে হবে? নাকি নাকি এখানেই সব শেষ? বল, তোকে বলতেই হবে। Is you a stone or having a
having a pinch existence of humanity. বল বল আমাকে বল, আমাকে বল, বলতেই হবে তোকে, বল বল। বারবার বল বল এই শব্দটা উচ্চারণ করতে করতে দীনেশ ঘুমন্ত অবস্থায় ডান হাতটা মুঠো করে বারবার কিল মারছে বিছানায়। দীনেশ, হ্যাঁ, দীনেশ এতক্ষণ স্বপ্ন দেখছিল সেই মৃত্যু উপত্যকার পাশে বয়ে গিয়েছিল যেই খালের উপর ভেসে গিয়েছিল অসংখ্য পৃষ্ঠা। সেই খালের প্রতিবিম্বে যে শরীরটা ভেসে উঠেছিল সেটা ছিল দীনেশের শরীর। দীনেশ মজুমদার পেশায় একজন পুষ্টিবিদ। সারা মাস ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে সেখানকার মানুষের ডেটা কালেকশন করে। কোন গ্রামাঞ্চল, কোন বস্তি এলাকার মানুষ না খেতে পেয়ে দুর্ভিক্ষে মরছে, কোথায় খাবারে বিষক্রিয়ার জন্য মানুষের শরীরের চামড়ায় পচন ধরছে, কোথায় ফার্মেসি কোম্পানির ওষুধ ঠিকমতো পৌঁছচ্ছে না, এই সমস্ত বিষয় তত্ত্বাবধান করাই হচ্ছে তার কাজ। এবং কখনো কখনো এই কাজ নিজের হাত কালো না করে সৎ উপায়ে করতে গিয়ে তাকে প্রশাসনের সঙ্গে লড়তে হয়েছে। অনেক সময় তাকে লড়তে হয়েছে লোকাল পার্টির নেতার সঙ্গে। আর এই লড়াই আর কাজের মাঝে তার শরীরটাও কখন যে ৭৬ মন্বন্তরের প্রলেপে মরে গিয়েছে সে নিজেও জানে না। দীনেশ মজুমদার বাধ্য হয়ে কি পুতুল নাচের ইতিকথার শশী ডাক্তারের মতো গ্রামেগঞ্জে ঘুরে বেড়ায়, নাকি সে পথের পাঁচালী রূপু হতে চেয়েছে, নাকি হতে চেয়েছে অমলকান্তি? দীনেশ উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আরও ভালো কোম্পানিতে ভালো মাইনের চাকরি পেয়েছিল, কিন্তু অরণ্য, সাধারণ মানুষের কান্না, মানুষের আবেদন, জঙ্গলের ভাষা এগুলোই তাকে টেনে নিয়েছিল। এবং এই সমস্ত অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য সে অপু কিংবা শঙ্কর দুই হতে রাজি হয়েছিল। এবং সে চেয়েছিল বাকি ৫ জন তার সম্পর্কে না জানলেও, তার ব্যাপারে কোনো উপন্যাস না লেখা হলেও সে নিজেই নিজের জীবনে বাজিমাত করবে এবং এই মৃত্যুর সময় শান্তির নিঃশ্বাস নেবে। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনাদের শোনাব লেখক অনিমেষ গিরির কলমে বাঘমারির মুরগান। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। আমাদের বেশিরভাগ শ্রোতা বন্ধুরা আমাদের গল্প তো শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক, গল্পের প্রধান চরিত্রে সৌমদীপ। শুরু হচ্ছে লেখক অনিমেষ গিরির কলমে বাঘমারির মুরগান। মাথার কাছে ফোনটা বেজে উঠতেই হুঁশ ফিরে এলো দীনেশের। ফোনটা তুলতেই ওপাশ থেকে ভেসে এলো সৌভিকের গলা। কি রে দিনুচাঁদ, কাল রাতে হোয়াটসঅ্যাপে টেক্সট করলাম, কটার সময় পৌঁছালি, কোনো রিপ্লাই দিলি না। শালা গুরু, মেয়ে পটিয়ে প্রেম করছো নাকি? বন্ধুদের পাতা দিচ্ছ না? না রে ভাই, এই তো সবে ঘুম থেকে উঠলাম, সঙ্গে সঙ্গে তোর কলটা এলো। আরে শালা আর বলিস না, আবার সেই স্বপ্নটা, বুঝলি, সেই শুকনো জমি, পুড়ে যাওয়া ধান ক্ষেত, আমার সেই রুগ্ন দেহ। রাতে সিডেটিভ নিয়ে ঘুমিয়েছিলিস না? তাহলে তো ঘুম আসার কথা। তোর নাইটমেয়ার হচ্ছে কেন রে? দীনেশের আবার একটু ঘুমের সমস্যা আছে। ৫-৬ ঘন্টা ঘুম হয়, কিন্তু খুব একটা গাঢ় হয় না। প্রায় ২ সপ্তাহ হলো ৫-৬ বার মতো এই দুর্ভিক্ষের স্বপ্ন রিপিটেডভাবে সে দেখছে। অবশ্য যে সমস্ত জিনিস নিয়ে ওর চর্চা, ওর প্রফেশনাল হোক আর প্রেমের হোক, মানে ভালোবাসার কাজ, তাতে তো সারাদিন দুস্থ, দারিদ্রতা,
না খেতে পেয়ে মরে যাওয়া লঙ্গরখানার খবর, এই সব কিছুই ওর কানে আসে, চোখে দেখে সে। এগুলো সব তোর ওই টানা 2 সপ্তাহের ক্যাম্পিংয়ের বল। তোকে তো বললাম ভাই, তুই ফার্মাসিস্টের একটা ভালো কোম্পানির ভালো অফার পেলি, সেটাকে ডিনাই করে দিলি। ক্লোনোজোপাম নিচ্ছিস, আমি তোকে প্রেসক্রাইব করে দিয়েছি, কিন্তু এনভায়রনমেন্টাল এফেক্ট বলেও তো একটা ব্যাপার আছে না? এই সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করা, তুই আবার ন্যাশনাল লেভেলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ওপর রিসার্চ পেপার তৈরি করছিস, তার সমাধানের একটা চেষ্টা করছিস, তারপর সেটা ন্যাশনাল নিউট্রিশনাল বোর্ডের কাছে পেশ করবি। তো এগুলো নিয়ে গবেষণা করতে করতে তো মানে বুঝতে পারছিস আমি কি বলছি? তোর মগজটার মধ্যে ওগুলো ঢুকে যাচ্ছে রে। ভাই ভাই শোন আমার কথা, কদিন একটু ল্যাপটপটা বন্ধ রাখ, বুঝলি? বাড়ি গেছিস, ভোর মা দাদুর সাথে কথা বল, বেশি চাপ নিস না। সৌভিকও সেই হায়ার সেকেন্ডারির সময় বন্ধু। মেডিকেলের পরীক্ষা দিয়ে এখন সৌভিক সাইক্রিয়াটিস্ট, পিজির ডাক্তার, আর দীনেশ করছে নিউট্রিশন নিয়ে গ্র্যাজুয়েশন। শুধু সৌভিক কেন, পীতাম্বর, শাশ্বত, রোহিণী, শান্তনা সবাই বারণ করেছিল দীনেশকে এইরকম একটা সরকারি লেভেলের ভেজা মার্কা চাকরি না করতে। কিন্তু আরণ্যকের গন্ধ যে ছেলের নাকে একবার লেগে গেছে, পল্লী প্রেমের অনু ভাসছে যার রক্তে, তাকে কি আটকে রাখা যায়? ফার্মেসিতে কাজ করে ওই রকম ভেজাল ফর্মুলার ওষুধের প্রোডাক্টের অ্যাসাইনমেন্টে আমি সাইন করতে পারবো না। আমার বিরিয়ানির দরকার নেই, সাধারণ জীবনযাপন করে আমি ভরপেট ঘুমিয়ে যাব। তুই জানিস বিহারে এখনো অনেক এমন জেলা আছে যেখানে শুধু সরকারের দেওয়া মিড ডে মিল খেয়ে একটা গোটা পরিবার দিন কাটায়। দক্ষিণ ভারতে এখনো কয়েকটা জেলা আছে যেখানে প্রায় 1000-এরও বেশি চাষি এখনো কোনো পার্মানেন্ট, মানে যাকে বলে দলিলভুক্ত জমি নেই। প্রাচীন প্রথা অনুসারে এখনো তারা ভাগ চাষি হিসেবে সেই জমিতেই চাষ করে, তাও সম্পূর্ণ জমির 5 ভাগের 1 ভাগ নিজেরা পায়। এতে কি হয়, এই যে বৈষম্য আর এই যে কন্ট্রাডিকশন, আর আমাদের সোশ্যালিজমের মধ্যে এরকম একটা আন্তাবৃত ডেমোক্রেসি, পরোক্ষভাবেও তো সেগুলো বন্ধ করা যায়, তাই না? তোর মার্কসিজম বন্ধ করবি? ইতিহাসকে ভুললে হবে? ৭৬-এর মন্বন্তরের কথা মনে আছে? ইতিহাস বইয়ের পাতায় দেখা সেই অদ্ভুত ছবিগুলো, ওগুলো মানুষ না নরকঙ্কাল, নাকি তার মাঝামাঝি কোনো অবস্থা? এতটা দারিদ্রতা যে বাবা তার ছেলেকে বিক্রি করে দিয়েছে। বিশ্বযুদ্ধের পর আমাদের খাবারের অবস্থা, বাজারে জিনিসপত্রের দাম, কিছু পরিবার অর্থের অভাবে সকলে মিলে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এগুলো পর সৌভিক, এগুলো দেখ। বাদ দে, তুই থামবি না। সকাল সকাল মাথা ঠান্ডা কর। আমি মেডিকেল ফিল্ডে আছি, আমাকেও এসব নিয়ে পড়াশোনা করতে হয়েছে অল্প বিস্তর, কিন্তু তার মানে এই না যে আমি এগুলোকে ছোট করে দেখি। তুই এখন রেস্ট নে, বুঝলি? বাড়িতে গেছিস, ভালো মতো ঘুমা। তোর শরীরের এখন রেস্ট আর খাবার দরকার। এই রাখছি রে, আমি এবার ওপিডিতে ঢুকবো। দীনেশের সুন্দরবনে বাড়ি। 3 মাস পর বাড়ি ফিরেছে। কথায় বলে চাকরির চাপে দেশ ছেড়েছে ছেলে। মাসের পর মাস গেল, সে কি আর এলে? দীনেশের ক্ষেত্রে ব্যাপারটা চাকরির চাপ নয়, ব্যাপারটা হলো দীনেশের তার কাজের প্রতি ভালোবাসা। টানা 3 মাস কোনো ছুটি ছাটাতে বাড়ি না এসে নিজের সম্পূর্ণটুকু তার কাজের প্রতি ডেডিকেট করেছে সে। মা বাবার একমাত্র ছেলে সে। তামাক সেবন করতে করতে জরাজীর্ণ ফুসফুস নিয়ে তার মাকে একা ফেলে রেখে গেছে তার বাবা। দীনেশের তখন অনেক অল্প বয়স। বাবা, যে কিনা সংসারের একমাত্র আর্নিং মেম্বার, সে চলে যাওয়া মানে সংসার নামের যে নৌকোটা, তার মাঝি হাল ছেড়ে দিয়েছে। এখন মাঝ সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের মাঝে নৌকোটা ডুববে না ভেসে থাকবে, প্রশ্নসূচক চিহ্ন নিয়ে এভাবেই সময় কাটতে থাকে। দীনেশের দাদু আছে, ঠাকুমা নেই। বয়স হয়েছিল খুব, তা কিন্তু নয়। তখনকার সময়ের মহিলা তিনি। পরপর একাধিক মৃত শিশু প্রসব করে একদম শেষে দীনেশের বাবাকে পেটে ধরে তার ঠাকুমা। দীনেশের বাবা যেবারে প্রসব হলো, তার মাস কয়েক পর জরায়ুর ক্যান্সার ধরা পড়ল দীনেশের ঠাকুমার। এগুলো হয় গ্রাম বাংলার বুকে, যখন চিকিৎসা একদম উন্নত নয়, ডাক্তার বুদ্ধি একেবারে পাওয়াই যায় না। কখনো ধাইমা এসে বাচ্চা ডেলিভারি করে। বাচ্চা প্রসবের পর গর্ভপাত করা মাকে সঠিক নিয়মের মধ্যে রাখার চেষ্টা করলেও কিছু না কিছু সমস্যা থেকেই যায়।
আর সেখান থেকে বড় ধরনের শারীরিক প্রবলেম তৈরি হয়। তাই যখন দীনেশ 7 বছরের, তখন তার 58 বছরের বুড়ি ঠাকুমাটা দেহ রাখে। আর তার বাবা চলে যাবার পর থেকে তার দাদু, তার মা আর সে। দীনেশের দাদুর বয়স এখন 80। এখনো দিব্যি চলতে ফিরতে পারে তিনি, জিভ না জড়িয়ে এখনো স্পষ্ট কথা বলতে পারে। সবগুলো দাঁত শরীরকে ছেড়ে যায়নি, তাই খাবার মোটামুটি চিবিয়েই খেতে পারেন তিনি। দীনেশের দাদু অমর মজুমদার এই সুন্দরবন এলাকার একজন বিখ্যাত যাত্রা শিল্পী। সে সুন্দরবনের বহু দূর দূর তার নাম রয়েছে। সেই তুলনায় তার ছেলে মানে দীনেশের বাবা খুব বেশি কিছু করতে পারেনি। শহরের বুকে মালিকের আন্ডারে কাজ করত, পয়সার অভাব ছিল, তাই কাজের সঙ্গে সমান্তরালে কষ্ট কাটাতে গিয়ে নেশা আর তারপর ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। হয়তো এদের জিনেই রয়েছে ক্যান্সার, হয়তো দীনেশেরও জিনে রয়েছে ক্যান্সার নামক মারণ রোগটা। দীনেশের বাড়িটা এখন পাকা বাড়ি হয়েছে। এখানেই আগে পুরনো ভিটে ছিল। বাড়ির চারদিকে ছোট জমি, পেছনে একটা পুকুর, বাকি জায়গাগুলোতে তার মা সবজি চাষ করেছে। সকাল হতেই দীনেশের মা চায়ের গ্লাসটা ধরে দীনেশের দরজায় কড়া নাড়ল। দিনু, এই দিনু, দরজা খোল বাবা, বেলা হচ্ছে তো। আমার এখনো মেলা কাজ পড়ে রয়েছে। গোয়ালের গরু বের করতে হবে, মুরগ ঘর পরিষ্কার করতে হবে, তারপর সবজি বাগানে জল দিতে হবে। তুই যে কাল শহর থেকে বীজগুলো এনেছিস, সেগুলোও তো মাটিতে দিতে হবে। তোর দাদু চান করবে, দুপুরের ভাত রান্না করব। তারপর আজ তো আবার শুক্রবার, কি খাবি তুই বাবা? কিরে, দরজাটা খোল। অন্নপূর্ণা যেন সাক্ষাৎ অন্নপূর্ণাই, দেখতে তেমনই সুন্দর, কিন্তু গ্রাম বাংলার বুকের মেয়ে, তাই কোথাও না কোথাও সেই ছাপটা মুখের দাগে ফুটে ওঠে। অন্নপূর্ণাকে বলা হয়েছিল স্বামীর মৃত্যুর পর বিয়ে করতে। অন্নপূর্ণা এক কথায় না বলে দেয়, ভাববার কোনো সময় নেয়নি। তারপর দীনেশকে নিয়ে তখন থেকেই তার পথ চলা। প্রথম প্রথম কষ্ট হতো, ভাগচাষি হয়ে চাষ করত। গ্রামে তখন বিদ্যুৎ আসেনি, সবার বাড়ি লম্ফর তৈরি করার কাজ ধরল। যারা একটু পয়সাওয়ালা বাড়ি, তাদের বাড়ির কাজের ঝি হয়ে কাজ করত। হয়তো গরিব শব্দটার অর্থ কি, অভিধান অনুসারে তার ব্যাখ্যা কি, আলাদা করে দীনেশকে সেটা শিখতে হয়নি, কারণ সেই পরিবেশটাতে দীনেশ বড় হয়েছে। তাই হয়তো এমন জীবিকাই দীনেশ বেছে নিয়েছে। অলসতা কাটিয়ে একটা হাই তুলে নিজের পাঞ্জাবিটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিল দীনেশ। তারপর উঠে দরজা খুলে দিল। মা ভেতরে ঢুকে ছেলের মাথায় একটা চুমু খেল। এখনো সেই অভ্যাস থেকে গেছে। ছোটবেলা থেকেই দীনেশের কপালে তার মা চুমু খায়, আর তার দাদু তাকে আশীর্বাদ করে। তারপর বিছানা পরিষ্কার করে টেবিলে দীনেশের চাটা রেখে মশারি গুছিয়ে দীনেশের মা বিছানায় বসে দীনেশকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে দিনু, আমার কি কোনো শহুরে বৌমা হবে নাকি? প্রেম করছিস বাবা? দেখ, বয়স তো অনেক হলো, মানে তুই বল কার হয়নি? তোর দাদুর বয়স অনেক হয়েছে, আমিও তো বুড়ি হব নাকি? আর কতদিন বলতো এই সংসারের ঘানিটা আমি টানবো? তোর বিয়ে করার বয়স পেরিয়ে যাবে, এবারে তো কিছু একটা কর নাকি? মা, তুমি না সবসময় বাড়ি এলে বউ বিয়ে করা এসব কথা বলবে না তো, ভালো লাগে। অন্য কথা বলো, তুমি তোমার কি লাগবে বলো তো? যেটা লাগবে সেটাই তো বললাম, তুই তো শুনলি না। আচ্ছা বল, দুপুরবেলা কি খাবি? মাছ খাবি না মাংস খাবি? মাংস খাবো, তবে ব্রয়লার নয়, কয়লার মুরগি খাবো। যদিও যদিও অনেক দাম, তাই তো? তুই পশ্চিম পাড়ার দিকে যা, ওখানে সাইকেল নিয়ে যেতে যেতে খোঁজ কর, দেখবি কম দামে পাবি। ওই 180 টাকা থেকে 170 টাকা কিলো পেতে পারিস। একবার খাবি, বারবার তো আর খাবি না, ভালো করে রান্না করে দেব। দোতলা থেকে নিচে নেমে ব্রাশ করল দীনেশ। জলে মুড়ি দিয়ে তার সঙ্গে বাতাসা ভিজিয়ে খেতে খেতে দাদু জিজ্ঞেস করল, দীনেশ, তাহলে দেশের দুর্ভিক্ষের হাল কি? তুমি তো এই লাইনে কাজ করছো,
ছোটবেলায় অভাবের মোড়ক দেখার জন্য স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আমার সাথে শুটে গেছিলে। বাধার মাঠে যাত্রা হচ্ছিল, মনে আছে? ওই জগদ্ধাত্রী পুজোর সময় এমন কনকনে ঠান্ডাতে কেমন যাত্রা দেখার নেশা। আর যাত্রা শেষ হওয়ার পর গ্রিন রুমে গিয়ে জিজ্ঞেস করলে, যে বলছি কাকু, আমার দাদু এরকম করে মরে গেল কেন? দাদুকে সঠিক সময়ে খাবারটা দিলে তো দাদু মরতো না। তখন তো আমি ভেবেছিলাম তুমি সত্যিই মরে গেছো। তারপর আবার জ্ঞান ফিরলো, আমি তো যাত্রা দেখছিলাম। অভাবের মরক একটা সুন্দর গল্প। সেখানে নীল চাষ নিয়ে গল্পটা দেখানো হয়েছিল। একটা গরিব সংসারের অবস্থা। দাদুর কি অনবদ্য পারফরমেন্স! দীনেশ তো গোটা রাতটা কেঁদে ভাসিয়ে দিয়েছে। যাই হোক, সেগুলো সব স্মৃতির ধুলো। মনে করলে মনে পড়ে, না হলে ওই অবহেলার বাতাসে উড়ে চলে যায়। নিজের বন্ধু সাইকেলটাকে বের করে দু চাকায় বেরিয়ে পড়ল দীনেশ। দীনেশকে তার মা বলেছিল পশ্চিম পাড়ায় যেতে। কখন যে সে কথা ভুলে গেছে। সে ভুল করে পূর্ব পাড়ার দিকে সাইকেল নিয়ে এগিয়ে গেল। সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে যায়। মোরগের খোঁজে দীনেশ একটা গ্রাম শেষ করে ফেলল। মানে নিজের গ্রাম পেরিয়ে কখন পূর্ব দিকে অন্য গ্রামে এসে ঢুকেছে সে নিজেও খেয়াল করেনি। তাদের গ্রামের প্রায় সব রাস্তাই ঢালাই হয়ে গেছে, কিন্তু সে এখন পূর্ব দিকের গ্রামে, অর্থাৎ বিষ্ণুপুরের প্রত্যেকটা বাড়িতে খোঁজ নিচ্ছে। এদিকের বাড়িগুলো মেন রাস্তা থেকে ভেতরের দিকে, আর ভেতরের রাস্তাগুলো ইটের। এখন সেপ্টেম্বর মাস, তাতেই মনে হয় মার্চ এপ্রিলের মতো কড়া রোদ। রোদকে আর রোদ করে কে? কদিন পর পুজো, মাঝে বৃষ্টি হতে ইটের রাস্তায় শ্যাওলা জমেছে, তাই মাঝে মাঝে সাইকেল প্রচণ্ড স্লিপ খাচ্ছে। রাস্তার পাশে ছোট ছোট বন তুলসী গাছ আর ছোট ছোট ঘাস, বাকি দুদিকটা সবুজে সবুজ। কোথাও বাড়ি, কোথাও পুকুর, আবার কোথাও ডোবা। বাকিটা আমন ধানের ক্ষেত। পুজো শেষ হলে ডিসেম্বরে ধান তোলা হবে। যাই হোক, গ্রামে নিঃশ্বাস নেওয়ার আনন্দটা বোঝানো মুশকিল। একটা বাড়ির সামনে যেতে উলঙ্গ একটা ছোট শিশু খেলনা নিয়ে খেলছিল। বাড়ির সামনে দীনেশ দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বাবু, বাড়িতে কেউ আছে? দাদু আছে। দাদুকে একটু ডাকবে? দাদু, কে এসেছে? লুঙ্গি পরে একজন বুড়ো লোক বেরিয়ে এলো। তামাটে রঙের গায়ের চামড়া। বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কে বাবা? নতুন মুখ, কাদের বাড়ির? আগে দাদু, আমি চিন্তামণিপুরের অমর মজুমদারের নাতি। অমর বাবু? তিনি তো অনেক বড় শিল্পী মানুষ, খুব ভালো যাত্রা করতেন। তা এদিকে কি মনে করে? দাদু, আপনার বাড়িতে কয়লার মুরগি রাখেন? না না বাবা, রাখি না। তুমি এক কাজ করো, এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাও। আরো দুটো বাড়ির পর একটা বাড়ি পড়বে সুব্রত মাইতির। সে এখন বেঁচে নেই, তার বউ ওই ব্রয়লার মুরগি চাষ করে। আপনার নামটা জানা হলো না। আমি মুকুন্দ, মুকুন্দ জানা। আবার সাইকেলে চেপে এগিয়ে গেল দীনেশ। আরও দুটো পাকা বাড়ির পর ওপরে অ্যাসবেস্টার, বাকি বাড়িটা পাকা। সেই বাড়ির সামনে পুকুর, আর রাস্তার দিকে সবজি চাষ করা হয়েছে। সেখানে দাঁড়ালো দীনেশ। সামনে ধান জমির কাছে একজন লোক দা নিয়ে আগাছা পরিষ্কার করছিল। আচ্ছা, এইটা কি সুব্রত মাইতির বাড়ি? আজ্ঞে হ্যাঁ, কেন বলো তো? তেমন কিছু না, ওই মোরগের ব্যাপারে কথা বলতে এসেছি। লোকটা তখন ভ্রু কুঁচকে বলল, অনেকগুলো নেবে নাকি? মানে ব্যবসার জন্য? না না না, বাড়িতে খাবো। ওই 3 কিলো মতো লাগবে। দেখো বাড়িতে কেউ আছে নাকি। দীনেশ বাড়ির বাইরে সাইকেলটা স্ট্যান্ড করে ভেতরে চলে গেল। ভেতরে একটা হরি ঠাকুরের মন্দির। মন্দির বলা ভুল হবে, বাড়ির সঙ্গে জোড়া চাতালে হরির থান। সামনে পুকুর, পুকুরের দুই পারে ছোট্ট দুটো টিনের ঘর। সেখান থেকে মোরগের আওয়াজ আসছে।
সম্ভবত এখানেই চাষ করে। বাড়ির সামনে দাঁড়িয়ে দীনেশ একবার জোরে হাঁক দিল। বাড়িতে কেউ আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আবার বাইরে বেরিয়ে এলো। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। উল্টো দিক থেকে, মানে যেদিক থেকে দীনেশ এসেছে সেদিক থেকে গাগরা, মানে জল ভর্তি স্টিলের পাত্র কাঁধে নিয়ে একজন শ্যামলা মোটাসোটা লোক এগিয়ে আসছিল। সে দীনেশকে দেখে জিজ্ঞেস করলো, বাবু কি কারোর জন্য দাঁড়িয়ে আছো? আগে হ্যাঁ, এইটা সুব্রত মাইতির বাড়ি তো। আমি মোড়ক নিতে এসেছি। ও, বৌদি তো সাইকেল নিয়ে কোথায় বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। আমিও মোড়ক নিতাম, একটু অপেক্ষা করো। বেশ কিছুক্ষণ পর একটা সবুজ শাড়ি পরা মহিলা সাইকেল চালিয়ে এলো। সবুজ শাড়িতে হলুদের পাড়, ঘোমটার নিচে মাথার শুষ্ক চুলগুলো উড়ছে। সিঁদুর নেই সিঁথিতে। তার মানে ইনি সুব্রতবাবুর স্ত্রী। সাইকেল থেকে নেমে মহিলা ঠিক ওই ঘরটাতেই ঢুকলো যেখানে দীনেশ দাঁড়িয়েছিল। তারপর দীনেশও তার পিছু নিল। সুব্রতবাবুর বউয়ের নাম বাণী মাইতি। শ্যামবর্ণ, রোদে পোড়া গা। সম্ভবত সন্তান হয়নি। তার আগেই সুব্রতবাবু মারা গেছে। কিছু বলবে বাবা? ভুসিমলের দোকান আছে না, শঙ্কর জেঠুর, তার কাছ থেকে আপনার খবর পেয়েছি। আপনি মোড়ক রাখেন? কয়লার মোড়ক। হ্যাঁ রাখি। তুমি কি নেবে? কতগুলো নেবে? তেমন নয়, আমি ওই একটাই নেব। ওই 3 থেকে 4 কিলোর মধ্যে একটা নেব। বলছি, তোমার কি খুব তাড়া আছে? না না, ঠিক আছে। তাহলে আমি বাড়ির দরজাটা খুলি, ততক্ষণ তুমি চারিদিকটা দেখো। হ্যাঁ, আচ্ছা, তুমি কাদের বাড়ির? দীনেশ পুকুরের পাড়ে টিনের মোরগের ঘরে উকি দিয়ে দেখল অনেকগুলো মোরগ মুরগি ঘোরাফেরা করছে। বেশ হৃষ্টপুষ্ট শরীর। দেশি মুরগির পরে কয়লার মুরগির স্বাদ মারাত্মক। খেতে খুবই সুন্দর। কোনো কোনো মুরগির কালো পালক, কারো আবার গোটা শরীর দেখলে মনে হবে রংধনু। কত রঙের পালক। দীনেশের মনে পড়ে গেল ছোটবেলায় যখন পাখির বাচ্চা কারোর বাড়িতে চাষ করত। বিভিন্ন রঙের পাখির রঙিন পালক তারা তাদের স্কুলের পেন্সিল বক্সে কালেকশন করে রাখত। সেসব কথা মনে পড়ে যেতে দীনেশের একটু হাসি পেল। এদিকে এই বাড়ির মালিক অর্থাৎ বাণী মাইতি ঘরের চাবি খুলে ভেতরে ঢুকে শাড়ি চেঞ্জ করলো। তারপর হরি মন্দিরে একটু জল দিল। স্নান করে যখন উঠল, শাড়ির আড়ালের শরীরটা এটাই বলে মহিলার রূপ এবং স্বাস্থ্য দুটোই যেন থেমে গেছে। তারপরে ঘরে পরার মতো একটা শাড়ি পরে নিয়ে বাইরে বেরিয়ে এলো মহিলা। কাদের বাড়ির যেন বললে তুমি বাবা? আগে অমর মজুমদার। আমি অমর মজুমদারের নাতি। আচ্ছা, অমর বাবু মানে ওই যাত্রা করেন যিনি। তুমি হয়তো খুব কমই বাড়িতে থাকো। হ্যাঁ, তোমার মার সাথে মাঝে মাঝে দেখা হয়। তা ভালো আছো তো? ওই চলে যাচ্ছে। চলো, তোমাকে মোড়কগুলো দেখাই। টিনের ঘরের মধ্যে গিয়ে বাণী একটা মোরগ তুলে বাটখারায় চাপালো। 170 টাকা মোরগের কিলো। একটা বেশ ভালো দেখে মোরগ ঠিক করে তাকে বেঁধে রাখলো খুঁটিতে। ভালো সময় এসেছে দীনেশ। মালিক তার মোরগকে এখনো খাবার দেয়নি। তার মানে খালি পেটে আছে। সলিড মাংস পাওয়া যাবে। তারপর শাড়ির আঁচলের ঘামটা মুছতে মুছতে মহিলা বলল, ভিতরে চলো না বাবা, একটু বসবে। না না, থাক থাক থাক, আমি মোড়ক নিয়ে বাড়ি চলে যাচ্ছি। না বাবা, একটু বসো। তুমি সেই পশ্চিম পাড়ার গ্রাম থেকে এসেছো, এতটা রাস্তা সাইকেল চালিয়ে এসেছো, যাবে কোনো তাড়াহুড়ো নেই। আর আমার বাড়িতেও আজকে মাংস হচ্ছে। দীনেশ কেমন জানি মন্ত্রমুগ্ধের মতো বাড়ির মধ্যে ঢুকে গেল। তারপর মহিলা জিজ্ঞেস করল, কোথায় টাকা হয় এখন? ভদ্রমহিলা বাড়ির চালের বালতি থেকে কিছু পরিমাণ চাল নিয়ে আর মশলার ডিব্বাগুলো নিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকলো। এই কলকাতাতেই থাকি, ওখানেই একটা কোম্পানিতে কাজ করি। কাজের জন্য ভারতের বিভিন্ন জেলায় ঘুরতে হয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে বন মুরগির মাংস খেয়েছি বটে। আমি রাঁধছি আজকে, দেখো কেমন হয়।
ভদ্রমহিলা মনে হয় আগে থেকেই মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে গিয়েছিল। মাংস টকবক করে ফুটতে লাগলো, বেশ সুন্দর গন্ধ আসছে। গ্রামের কাঁচা মশলা, তার মারাত্মক তেজ, রসুনের সুন্দর গন্ধ, তার সাথে কাঁচা আদা, হলুদ, তেজপাতার ঝাঁঝ, মাটির বুকে লেগে থাকা দেশি পেঁয়াজ। দুপুরের খাওয়ার পরও মহিলা দিনেশকে ছাড়ল না। দুপুরে বিশ্রাম করে তারপর যেতে বলল। অনেকটা পেট ভরে খেয়ে দিনেশের শরীরটা ভারী হয়ে গেল, একটু ভাত ঘুম চাইল। মহিলা তার বাড়ির একটা কামরা পরিষ্কার করে দিল, সেখানে গড়িয়ে পড়ল দিনেশ। দিনেশের একদম খেয়াল নেই, বেলা গড়িয়ে বিকেল হয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে। হাই তুলে ঘুম থেকে উঠতে চারিদিকটা কেমন যেন অন্ধকার ঠেকল তার। তারপর দিনেশ পাশে তাকাতেই দেখতে পেল এক আশ্চর্য জিনিস। তার চোখটা যেন ছানা বড়া হয়ে গেল। তার পাশে উল্টো দিকে মুখ করে শুয়ে আছে সেই মহিলা। তার মানে কি মহিলা নিজের ঘরে শোয়নি? দিনেশ দেখল তার কোমরের ওপরে বাকি শরীরটা খালি, কোনো জামা গায়ে নেই। বুকের উপর অনেকগুলো লাল লাল আঁচড়ের দাগ। মহিলার শরীরের শাড়ি একদম অগোছালো। হালকা আলোতে দিনেশ মহিলার কাঁধে হাত দিয়ে বারবার ডাকছে। কাঁধে হাত দিয়ে ঠেলতে ঠেলতে কখন জোরে ঠেলে দিয়েছে, মহিলার শরীরটা খাট থেকে মেঝেতে পড়ে গেল। তারপর যেটা দিনেশ দেখল, প্রায় তার রক্ত হিম হয়ে গেল। ঠিক দুপুরবেলা যে মহিলার সঙ্গে সে এত কথা বলল, যে মহিলা তাকে রান্না করে খাওয়ালো, এত সুন্দর যার মুখশ্রী, এই তার রূপ এখন সম্পূর্ণ বুড়ির মতো একটা চেহারা, যেখানে সেখানে কালো কালো বসন্তের দাগ। চামড়াগুলো কেমন গুটিয়ে গুটিয়ে কুঁচকে গেছে, আর মুখটা অদ্ভুতভাবে রক্তশূন্য। বিশেষ করে কি ধূসর সেই মুখটা, আর চোখটা আরো অদ্ভুত। দিনেশ পালস চেক করে দেখল স্পন্দন কখন বন্ধ হয়ে গেছে। দিনেশের কপালে ভাঁজ সৃষ্টি হলো। তারপর সে ঘামতে শুরু করল। এমনিতেই দিনেশের এংজাইটি রয়েছে, তার জন্য সে রাতের বেলা ইনসোমনিয়াতে ভোগে। তারপর দিনেশের চোখে পড়ল শাড়ির আঁচলের ধারে মহিলার হাতটা। সেই হাতের অগ্রভাগের আঙুলে কোনো চামড়া নেই, শুধু অল্প করে হাড় দেখা যাচ্ছে। ওই কামরা থেকে বেরিয়ে দিনেশ ভাবল একেবারে বাইরে তার স্ট্যান্ড করে রাখা সাইকেলটা চেপে প্যাডেল করে সোজা দৌড় দেবে। কিন্তু বাড়ির মেন গেটটা কোথায়? মেন গেট খুঁজতে গিয়ে দিনেশ ঢুকে পড়ল আরও একটা ঘরে। সেখানে ঢুকতে গিয়ে সে আটকে গেল। এগুলো কি দেখছে সে? একটা বীভৎস নারকীয় দৃশ্য। একটা লম্বা ঘর, প্রায় 100 মিটারের বেশি লম্বা ঘরটা দৈর্ঘ্য। বিয়েবাড়িতে কাপড় পেতে যেভাবে লোককে খেতে দেওয়া হয়, সেভাবে লম্বা করে কাপড় বিছানো রয়েছে দুটো লাইনে। দেওয়াল বরাবর অসংখ্য জীব বসে আছে। তাদেরকে দেখতে কিছুটা মানুষের মতো হলেও মানুষ তাদেরকে বলাটা ভুল হবে। বাণী মাইতি মানে সেই মহিলার মুখের মতো। এদের মুখের চামড়া কেমন ধূসর, অদ্ভুত রকমের রুগ্ন শরীর, আর মুখগুলো কেমন রক্তাল্পতায় ফ্যাকাশে। অর্ধনগ্ন শরীরের যেখানে সেখানে চামড়াতে বসন্তের মতো কালো কালো দাগ, এবং মাথার উপরে চুল প্রায় নেই, যেন অদ্ভুত নরকের জায়গা বা কোনো অদ্ভুত মহামারীর রোগ। কিন্তু এত পর্যন্ত তাও ঠিক ছিল। এবার সে দেখল সেই মানুষের বা মানুষের মতো দেখতে প্রাণীগুলোর সামনে কলা পাতার ওপর কিছু খাবার রাখা আছে। কিন্তু ওগুলো কি খাবার? কাঁচা মোরগ। সেখান থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে তারা। প্রত্যেকটা মোরগের গলার নলি কাটা, আর সেই কাটা নলি থেকে রক্ত সম্পূর্ণ কলা পাতাটাকে ভিজিয়ে দিয়েছে। কোনো কোনো প্রাণীর সামনে কলা পাতার উপর পড়ে আছে প্রায় মাংস তুলে নেওয়া মোরগের কঙ্কালটা, মোরগের রক্তাক্ত হাড়। তারপর দিনেশ খেয়াল করল
তার হাতে পড়ছে এক বিন্দু রক্ত। ওপরে তাকাতে দেখলো তার মাথা থেকে প্রায় 5 ফুট উপরে বাঁধা রয়েছে কিছু কাটা মোরগের মুন্ডু, আর সেই কাটা মুন্ডুর নলি থেকে ফোঁটা ফোঁটা রক্ত সারা মেঝেতে ছড়িয়ে পড়েছে। দিনেশকে দেখে কবজি ডুবিয়ে কাঁচা মাংস খাওয়া সেই প্রাণীগুলো চেঁচিয়ে উঠল। তাদের মুখ থেকে কি বিভৎস আওয়াজ, কি বিভৎস রকমের গোঙানির শব্দ। দিনেশ ছুটে ঘর থেকে বেরিয়ে দরজাটা লাগিয়ে দিল, আর সেই প্রাণীগুলো ছুটে এসে জোরে জোরে দরজায় ধাক্কা মারতে লাগলো। এই বুঝে কিল মেরে একেবারে দরজাটা ভেঙে দেবে। দিনেশ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম তার নিজের মতো চেষ্টা করে খুঁজে নিতে চাইল কোথায় এই ভুলভুলাইয়ার দরজা রয়েছে, মানে এই বাড়ির মেন গেট কোনটা। এমনভাবে ছুটতে ছুটতে দিনেশ বারবার অবাক হচ্ছে, বাইরে থেকে বাড়িটা তো তার এত বড় মনে হয়নি। তাহলে সে অন্ধকারে কোথায় ছুটে চলেছে? একটার পর একটা কামরা, এত বড় বড় পথ, একটা বাড়ির মধ্যে এত কিছু কি করে সম্ভব? ছুটতে ছুটতে দিনেশ আবারও একটা ঘরে এসে পৌঁছল। সে ঘরে ঢুকে এবারে তো তার চক্ষু রীতিমতো চড়ক গাছ হয়ে গেল। কি দেখছে দিনেশ? বাড়ির মধ্যে শূন্যে বাঁধা রয়েছে মশাল, দেওয়ালে ঝোলানো রয়েছে লণ্ঠন, আর মেঝেতে চারিদিকে মোরগের হাড়। কিন্তু বাকিটা হলো সেই প্রাণী, মানুষের মতো দেখতে অদ্ভুত সেই প্রাণী। ভিটামিনের অভাবে রিকেট রোগীর মতো যাদের হাত পাগুলো সরু, প্রায় উলঙ্গ, কেউ কেউ তো সম্পূর্ণ উলঙ্গ। কি অদ্ভুত সেই শরীরের দশা, চামড়াগুলো ধূসর, ভয়ানক রক্তাল্পতা, সেখানে বসন্তের দাগ। কিন্তু সব থেকে ভয়ঙ্কর জিনিস, এরা যে খেলায় মেতে উঠেছে। হ্যাঁ ঠিক, খেলা। এটাকে ভোজন বা রাতের ডিনার বলা যাবে না, এটাকে খেলা বলা হয়। এরা মানুষ খেকো, নিজেরা নিজেদের প্রজাতিকে খাচ্ছে। এরা কি নরকের শয়তান, নাকি সারা পৃথিবীর যত অভাব দুর্ভিক্ষ সব এদের সাথেই? পৃথিবীতে অবশিষ্ট কোনো খাবার না পেয়ে শেষ পর্যন্ত নিজের প্রজাতির প্রাণীরা নিজেকেই খাচ্ছে। এটা কি তাহলে মহাপরিনির্বাণ, নাকি নাকি অ্যাপোক্যালিপস, নাকি এটাও দিনেশের কোনো মরীচিকা? সেই রুমের একটা কোণে প্রায় বেরিয়ে এসেছে 2-3টে নরকঙ্কাল। সেগুলোর পাঁজরে এবং পেটের কাছে লেগে রয়েছে অল্প পরিমাণ মাংস। অমসৃণভাবে ছিঁড়ে তুলে নেওয়া মাংসগুলো দেখলে বোঝা যায় কোনো প্রাণী এগুলো দাঁত দিয়ে খাবল বসিয়ে তুলে নিয়েছে। তারপর দিনেশকে সামনে দেখতে পেয়ে সেই প্রাণীগুলো কিলবিল করে হেসে উঠল। একজন খুব রুগ্ন শরীরের, প্রচণ্ড লম্বা দেহের একটা পুরুষ। গলার স্বর এমন নয় যে কোনো ভৌতিক কণ্ঠ, দিনদুপুরে হেঁটে বেড়ানো সাধারণ মানুষের মতোই গলার স্বর, কিন্তু এত তীক্ষ্ণ গলা দিনেশ আগে কখনো শোনেনি। কে আছিস? ওকে ধর, ওকে ধর। মানুষ মারতে আমার বড় মজা লাগে, কিন্তু মানুষ মারার পর তার সাথে ভোজন ভোজন খেলতে আমার আরো বেশি মজা লাগে। এমনিতে দুর্ভিক্ষে চারদিকে খাবারের অভাব, আমাদের মানুষ দরকার, মানুষ। কেউ কাঁচা মাংস খেতে চাইলে ওকে ধর, না হলে কিন্তু নিজেরা নিজেদেরকে খেয়ে কমাসের মধ্যেই তোদের মরতে হবে। তারপর কি অদ্ভুত হাসি, রক্তমাখা দাঁতের কোণে শয়তানের হাসি। কি অদ্ভুত আর অসহ্যকর দৃশ্য। বাকিগুলো, অর্থাৎ বাকি প্রাণীগুলো হামাগুড়ি দিয়ে মেঝের উপর এগিয়ে এলো। তাদের হাতে কোনো ধারালো অস্ত্র নেই, যেন ওই রুগ্ন শরীরের হাত দিয়ে এক্ষুনি টুকরো টুকরো করে দেবে দিনেশের শরীরটাকে। দিনেশ কোনো মতে ছুটে বাইরে বেরিয়ে এসে ওই রুমের দরজাটাও লাগিয়ে দিল। দিনেশের হৃদস্পন্দন প্রচণ্ড বেড়ে গেছে। বাড়ি তো মনে হয় তার যাওয়া হবে না। সম্ভবত প্রচণ্ড ভয় পেয়ে হার্ট ব্লক করে সে মারা যাবে। কারণ এখন তার প্রেশার ঠিক কতটা তা বলাটা মুশকিল। দিনেশ আবারও ছুটছে, যাকে বলে অন্ধের মতো ছোটা। বাড়ির ছোটখাটো কাঠের জিনিসপত্রে ধাক্কা খাচ্ছে, কিন্তু তবুও সে ছুটছে।
ছুটতে ছুটতে বাড়ির মধ্যে বহুকাল আগে কলতলা বা যাকে বলে কুয়ো, সেইখানে দীনেশ ছুটতে ছুটতে পৌঁছল। তারপর একটা মূর্তির সামনে ধাক্কা খেয়ে পড়ে গেল সে। 8 ফুটেরও বেশি লম্বা, কি ভয়ঙ্কর এক মূর্তি। এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে মূর্তির মুখটা লাল, তার শঙ্কু আকৃতির মুখ, তার সামনে চঞ্চুর মতো ঠোঁট, আর সেই চঞ্চুর মতো ঠোঁটের মাঝখান থেকে বেরিয়ে আসছে প্রায় 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লম্বা লকলকিয়ে জিভ, এবং সেই কালো লোমযুক্ত শঙ্কু আকৃতির মাথায় দুটো কান ছাগলের মতো দেখতে, আর ষাঁড় বা গরুর মতো বাঁকানো কি লম্বা একটা শিং। আবার দেশি মোরগের মতো মাথার উপর রয়েছে ঝুঁটি, এবং মাথার নিচের দিকে ঝুলছে লাল চামড়ার মতো অংশ, যেন মনে হবে কিছুটা ছাগল আর কিছুটা মোরগের শরীরের বিভিন্ন অংশকে জুড়ে একটা মাথা তৈরি করা হয়েছে। বাকি দেহটা সম্পূর্ণ একটা ছাগলের মতো দেহ। তার নিচের দিক থেকে দুটো পা হাঁটু ভাঁজ করে ফাঁকা করে রাখা, ওপরে কিন্তু পা নেই। অদ্ভুত বিকৃত শকুনের মতো নখ বের করা ডানা, ছাগলের মতো শরীর হলেও সেখানে মোরগের মতো পালক। শিশু যেমন কোমরে ভর করে বসে থাকে, তেমন করে মূর্তিটা বসে আছে। বাতাসে উড়লে পাখি যেমন ডানা বের করে রাখে, তেমনভাবেই তার সামনের দুটো হাত যেন সামনে দুটো পালকে ভরা ডানা বের করা। আর সেই মূর্তির গা থেকে অদ্ভুত এক প্রকার গন্ধ আসছে, সম্ভবত কোনো অজানা অদ্ভুত তরল পদার্থে মূর্তিটাকে স্নান করানো হয়েছে। তবে তার সামনে রয়েছে একটা হাঁড়ি কাঠ, অবশ্য তাতে পড়ে আছে একটা বড় দেশি মোরগের দেহ, মুন্ডুটা আলাদা করা। দীনেশের দেখে খেয়াল হলো হয়তো এই হাঁড়ি কাঠে মানুষের বলি হয় না, মোরগের মতো প্রাণীর বলি হয়। কিন্তু যদি মানুষের বলি হয়ে থাকে তাহলে হয়তো আজ তার বলি হবে। আর পেছন ফিরতে দেখতে পেল বাকি ঘরগুলোতে দেখা সেই প্রাণীর মতো অদ্ভুত সমস্ত প্রাণী, ধূসর বর্ণের দেহ, মুখে শুকনো হাসি, হাত জড়ো করে সবাই বসে সেই মূর্তির সামনে। চাতাল থেকে দাঁড়িয়ে খেয়াল হলো চারিদিকের মেঝেটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, অসংখ্য মোরগ পড়ে রয়েছে, আর চারদিকে অসংখ্য মোরগের মলের এক বিশ্রী গন্ধ। পোলট্রি ফার্মে ওসব জায়গাগুলোতে যেমন গন্ধ হয় ঠিক তেমন। আর চারদিকে শুধু পালক আর পালক, মোরগের ছোটকে ছোটকে মরার প্রমাণ। দূরে দীনেশের খেয়াল হলো একটু আলো দেখা যাচ্ছে, তার মানে ওটাই কি এই ভুলভুলাইয়া ঘরের মেন গেট? হয়তো এতক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর দীনেশের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে বলল ওটাই হয়তো মেইন এন্ট্রান্স। দীনেশ পাগলের মতো মরিয়া হয়ে ছুটতে লাগলো ওইদিকে। তারপর ঘরটা থেকে বের হতে যাবে, তার আগেই চারদিকের দেওয়ালের চুন সুরকিগুলো খসে যাচ্ছে। ওপরের কাঠের বিম চরচর করে আওয়াজ করে ফেটে যাচ্ছে, সিমেন্টের ইটগুলো যেন গুলি লেগে টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। পিলার বা থামগুলো সেগুলো কেমন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। গোটা ঘরটা নিমেষের মধ্যে টুকরো টুকরো হয়ে ভেঙে পুরো যেন দীনেশের ওপরেই পড়ল। সম্পূর্ণ ঘরটা ভেঙে একটা ধ্বংসস্তূপ হয়ে গেল। আর সেই ধ্বংসস্তূপে কি ধ্বংস হয়ে গেল দীনেশের শরীর? না, দীনেশ একটুর জন্য বেঁচে গেল। প্রথমে খোলা কোনো আলমারি ওর শরীরের উপরে পড়েছিল, তার উপর বাড়ির ধ্বংসস্তূপ পড়ে। তাই দীনেশ রক্তাক্ত শরীর হলেও মোটামুটি জ্যান্ত অবস্থায় সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো। কিন্তু কি অদ্ভুত, কোথায় সেই রাস্তা? তার বাড়ি চিন্তামণিপুরের পূর্ব দিকে, এই যে বিষ্ণুপুর গ্রাম, সেখানে সে এসেছে একদম ভেতরের দিকে। কোথায় সেই ইটের রাস্তা আর কোথায় সেই ধান জমি? ধান জমিতে ধান নেই, ফসলে মরক লেগেছে, সবুজ যেন প্রকৃতিকে ভালোবাসে না, আগুনে পুড়ছে ধানের শস্য।
কালো ধোঁয়া ছড়িয়ে গিয়েছে চারিদিকে। যেদিকে চোখ যায় সেদিকে ধানের শস্য পুড়ছে আর পুড়ছে। হঠাৎ মাথার উপর পড়ল জলের বিন্দু। উপরে তাকাতে কি ঘন কালো মেঘ, তার সাথে সেই কালো ধোঁয়া মিশে যাচ্ছে। এই পরিবেশ, এই মন্বন্তরের রসনী সংকেত সে পেয়েছিল, সে বারবার পেয়েছিল। কোনো গল্পের বইতে নয়, কোনো উপন্যাসের মধ্যে নয়, কোনো শিল্পীর আঁকা ক্যানভাসে নয়, তার স্বপ্নে। একবার নয়, বারবার। সামনের গাছগুলো একদম শুকিয়ে গেছে। বাণী মাইতির বাড়ি ভেঙে ধ্বংস হওয়ার সময় বাড়ির একটা থাম দিনেশের পায়ে লাগাতে হাঁটুর কাছটা মনে হয় মুচকে গেছে। সামনে পড়ে থাকা অসংখ্য নরকঙ্কালের মধ্যে একটা বড় হাড়ে ভর দিয়ে কোনো মতে সে উঠে দাঁড়ালো। মাথার উপরে অদ্ভুত একটা আওয়াজ ভেসে এলো, শকুনের আওয়াজ। পায়ের নখ বের করে শকুনগুলো কঙ্কালে ভর্তি মৃত্যু উপত্যকায় নজর দিচ্ছে। কোথাও মাংসের অবশিষ্টাংশটুকু পড়ে আছে কিনা, বা কোনো মৃত লাশ কেউ ফেলে দিয়ে গেছে কিনা। দিনেশ যেই তার পাটা তুলেছে হেঁটে এগিয়ে যাবে বলে, তার পা আটকে গেল একটা শরীরে। মাতৃ জরায়ুর সঙ্গে ওলেম্বিক্যাল কর্ড না কাটা সেই মৃত শিশুর দেহ। তাকে জড়িয়ে রয়েছে একটা কঙ্কাল, সম্ভবত তার মায়ের কঙ্কাল। এখানকার মাটি চারদিকে কেমন যেন ফেটে গেছে, হা হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। সেই মাটির প্রচণ্ড খিদে। আকাশ থেকে একটু বৃষ্টি হলে চাতক পাখির মতো তার প্রাণ জুড়িয়ে যাবে। তাতে হয়তো সেই এত বড় বড় ফাটল বন্ধ হয়ে যাবে। দিনেশ দেখল যে মৃত্যু উপত্যকায় সে দাঁড়িয়েছে, চারদিক থেকে এগিয়ে আসছে শেয়াল। তার মানে কি সম্পূর্ণ গ্রাম, সম্পূর্ণ সুন্দরবন ধ্বংস হয়ে গেল? তারপর দিনেশ ছুটতে ছুটতে এগিয়ে গেল সামনে। সামনে চোখে পড়ল খাল। খালের জলে একটু মুখ ধোয়ার চেষ্টা করল। কোমর থেকে নিচে রয়েছে তার পোশাক, বাকি শরীর প্রায় অনাবৃত, কারণ জামাটা প্রায় ছিঁড়ে গিয়েছে। এটা সেই খাল যেই খালে দিনেশ স্বপ্নে নিজেকে সেই ধূসর প্রাণীদের মতো প্রতিবিম্বে দেখতে পেয়েছিল। খালের এক পাড়ে একটা গাছের নিচে সাইকেল। ও হ্যাঁ, এটা তো দিনেশের নিজের সাইকেল। সাইকেলে উঠে দিনেশ চম্পট লাগালো। কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে কিছু না ভেবে যেদিকে চোখ গেল ছুটে চলে গেল দিনেশ। তারপর বাড়ির কাছে ছুটে এলো, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখে সে থমকে গেল বাড়ির গেটের সামনে। পাড়ার কানাই জেঠু, সুবিমল কাকা, বিমান দাদু, আরও কতজন এসেছে তার বাড়ির বাইরে ভিড় করেছে। এতজনের ভিড় কেন? ভিড় ঠেলে যখন সে ভেতরে ঢুকলো তখন দেখতে পেল তার বাড়ির বাইরে কাউকে শোয়ানো রয়েছে। আরও এগিয়ে যেতে যেতে ওর খেয়াল হলো তার মা থরথর করে কাঁপছে এবং কাঁদছে, প্রচুর কাঁদছে। আর তার দাদু খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তাকে ধরে রেখেছে 2-3 জন। দিনেশের মনে হলো দাদু খুব অসুস্থ, তাই সে দাদু দাদু বলে চিৎকার করতে করতে এগিয়ে যেতে লাগলো। এগিয়ে যেতেই সামনে সাদা কাপড়ে ঢাকা জিনিসটাতে তার পাটা ধাক্কা খেল। কোথা থেকে ভেসে আসা একটা দমকা বাতাসে সাদা কাপড়টা উড়ে যেতে দিনেশ দেখতে পেল একটা মৃত শরীর। এটা তো তার শরীর, অবিকল তার মুখ, ধূসর মুখ, বসন্তের কালো দাগ তার মৃতদেহে। চারিদিকে লোকেরা বলাবলি করছে। দিনেশ বারবার চেঁচিয়ে বলার চেষ্টা করল, আমি মরিনি। আরে তোমরা বিশ্বাস করছো না কেন? আমি মরিনি, আমি বেঁচে আছি। আমার দিকে দেখো, এই তো আমার শরীরে রক্ত রয়েছে। এই দেখো না, এই যে দেখো, আঁচড় কেটেছে। আমার মুখ দেখো, ধূসর হয়নি। আমি মরিনি। বসন্তের দাগ আমার শরীরে নেই। আরে আমি বেঁচে আছি, বিশ্বাস করছো না কেন? আমি মরিনি। আরে সালা, আমি মরিনি। এই কথাগুলো বলে বারবার চেঁচিয়ে উঠছে
বিছানায় শুয়ে থাকা দীনেশের শরীরটা। দীনেশ বারবার চেঁচিয়ে উঠছে। বিছানার পাশে 56 বছরের বৃদ্ধ ভানু ডাক্তার এসে বলল, হ্যাঁ, এ কি বাবা, তুমি বেঁচে আছো? এই তুমি যে বেঁচে আছো সেটাই তো মিরাকেল। হ্যাঁ, টানা 7 দিন তোমার 105 জ্বর ছিল। তোমার দাদু আর তোমার মা একদম ভেঙে পড়েছিল তো। টানা 7 দিন ধরে তুমি কিচ্ছুটি খাওনি। তোমাকে স্যালাইন দেওয়া হয়েছে, তুমি শুধু বিছানাতেই ছিলে। দীনেশ খুব কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমি ছিলাম কোথায় 7 দিন আগে? তোমাকে পূব পাড়ার বিষ্ণুপুরের রাস্তায় সাইকেল ফেলে শুয়ে পড়ে থাকতে দেখতে পেয়েছিল হারাধন কাকা। আমাদের সবাইকে ফোন করতে তোমাকে ভ্যানে করে নিয়ে এসেছি। তোমাকে তোমার মা পশ্চিম দিকে যেতে বলেছিল। তুমি 7 দিন আগে মুরগির খোঁজে পূব দিকে কেন গেছিলে? যখন দীনেশ বিছানা থেকে উঠে বসল, মনে হলো গায়ে একটু শক্তি ফিরে এসেছে। ডাক্তার ভানুর কথা শুনে প্রথমটা মনে হলো তার মানে পূর্ব দিকে বিষ্ণুপুরে ঘটে যাওয়া ওই ঘটনাগুলো সব স্বপ্নের মতোই মিথ্যে। কিন্তু দাদুর মুখে যে কথাটা শুনল, অমনি উপলব্ধি হলো তার মানে পূর্ব দিকে ঘটে যাওয়া ঘটনাগুলো সব সত্যি। কিন্তু এরকমটা কি করে সম্ভব? এটাকে কি বলবেও? প্যারানর্মাল, অতিবাস্তব নাকি পরবাস্তব? তারপর দীনেশ ধীরে ধীরে আগাগোড়া সব কথা খুলে বলল দাদুকে। দাদু খুব গম্ভীর হয়ে সমস্ত কিছুই শুনছিল। তারপর দাদু বলতে শুরু করল, 76-এর মন্বন্তরের কথা সবাই জানে। বাংলার বুকে দারিদ্রতা আর গরিব কেমন যে বেড়ে গিয়েছিল তার কারোর অজানা নয়। দুর্ভিক্ষের সময় কি হয়েছিল সেটাও সবাই জানে। আমি তখন অনেক ছোট, অতটা জ্ঞান আমার হয়নি। তুমি যে দিকটা গেছিলে ওই বিষ্ণুপুরের ওই জায়গাটার নাম হলো বাঘমারি খাল। তখন পাশ থেকে ভানু ডাক্তার বলল, অমরদা, ওই ভাগারটা না? হ্যাঁ, ওই ভাগার হয়েছে তো এখন। মানে আমরা গ্রামে গরু ছাগল পড়ে গেলে ওখানে তো ফেলে আসি নাকি? তা ওখানে তুমি বাড়ি দেখলে কি করে বাবা? মুকুন্দ জানা, সুব্রত মাইতির স্ত্রী বাণী মাইতি। ওখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। বহু বছর আগে সবাই মারা গেছে। আর এই বাণী মাইতি, মুকুন্দ জানা, এরা কিন্তু কেউ এই সময়ের লোক নয়, বুঝলে? এরা আমার বাবার বয়সী। তারা সবাই সেই কবে মারা গেছে। ওখানকার পুরো লোক বসতিটাই এখন আর কিচ্ছু নেই। ওই খালের কাছে আগে একটা নদী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্তুগিজরা বেশ কিছু অস্ত্র ও রাসায়নিক কেমিক্যাল ওয়েপন ওখানে স্টোর করে রাখতো। আর এই জিনিসগুলো রাখার মধ্যে যেটা সবচেয়ে বেশি সমস্যা ছিল সেটা হলো এগুলোর মধ্যে ভরে ভরে তেজস্ক্রিয় পদার্থ ছিল, বুঝলে? আর সেই তেজস্ক্রিয় পদার্থ পরে ডাম্পিং হয়ে ওখানকার মাটিতে পড়েছিল, ওখানকার জলেও মিশে যায়। যে জায়গায় তুমি গিয়েছিলে সেখানে ছিল মূলত কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রিদের বস্তি। ওরাই ওখানে বসবাস করত। আর এদের তান্ত্রিক মতে তন্ত্রের বিশ্বকর্মার পুজো হতো। তন্ত্রের বিশ্বকর্মার শক্তি ধারণকারী বাহন হলো মুরুগান। তাই এই কাঠ মিস্ত্রিদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু মোড়ক চাষ করত, কারণ মোড়ক চাষ করাটা এদের বাধ্যতামূলক ছিল, পেশা ছিল না। কিন্তু এটাই এদের ধর্মের প্রধান নিয়ম। এই মোড়গের যে ফার্ম, তাদেরকে যেখান থেকে জল দেওয়া হতো সেই জলটাই ওই তেজস্ক্রিয় পদার্থের জন্য নষ্ট হয়ে যায়।
ওই জলে ওরা চাষও করত। আমরা মোরগ পুড়িয়ে তার মাংস সেদ্ধ করে খেতাম। তাই বিষাক্ত রাসায়নিক পদার্থ মাংসের মধ্যে ঢুকলেও খুব একটা ক্ষতি করে না। কিন্তু ওদের ধর্মে একটা অদ্ভুত নিয়ম ছিল। এদের এই বাহন মুরুগান, যেরকম তুমি বাস্তবে দেখেছো ওই বাণী মাইতির বাড়িতে, ওই রকম পালক, চঞ্চু, ডানা, দুটো পা এসবই ছিল। এর পুজোর নিয়ম, মোরগকে বলি দেওয়া হতো, এবং সব থেকে বীভৎস যেটা, সেই বলি দেওয়া মোরগের একদম কাঁচা রক্ত এরা পান করত। এরকম সরাসরি বিশ্বযুদ্ধের মন্বন্তরের সময় ওদের ওই ধর্মীয় কালাচার পালন করতে গিয়েই ওদের শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তেজস্ক্রিয় পদার্থ। ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শাকসবজির দামও বেড়ে গেছিল। চারিদিকে ভয়ঙ্কর দারিদ্রতা, আবার আকাশে আকাশে উড়ে বেড়াচ্ছে বোমা। ওদের জনবসতিতে মড়ক লাগলো, আর এই তেজস্ক্রিয় পদার্থ শরীরের মধ্যে ঢুকে গিয়ে একটা অদ্ভুত রোগের সৃষ্টি করলো। আমরা তখন কিছু কিছু দেহ সৎকারে গিয়েছিলাম বটে। ধূসর বর্ণের চামড়া, সারা শরীর একেবারে রক্ত শূন্য, গোটা শরীরটা কঙ্কালের মতো রুগ্ন, মাথার চুল প্রায় উঠে গেছে, আর গোটা শরীরে বসন্তের মতো কালো কালো দাগ। দীনেশ আশ্চর্য হয়ে অবাকের সঙ্গে জিজ্ঞেস করলো, না মানে বিষ্ণুপুরের ওই দিকের গোটা সিভিলাইজেশনটাই মন্বন্তরের দুর্ভিক্ষে আর এই তেজস্ক্রিয় পদার্থের কারণে সৃষ্ট অদ্ভুত রোগে মারা যায়? তারপর হঠাৎ একদিকে ওদের সবাই এক এক করে মরতে লাগলো, আর দুর্ভিক্ষের বাজারে ওদের শস্য ক্ষেত্র মড়ক লাগলো। নদীর পাশে গাছগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, মাটি ফেটে গেল, আর চাষের জমিতে আগুনের পর আগুন। সে কি ভয়ঙ্কর দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। কলেরা মহামারীতে এত লোক মারা গেল, কিন্তু এত কষ্ট আর এত ভয়াবহ দৃশ্য আমি আগে দেখিনি। আমি জানি না কতটা এই তন্ত্রবিদ্যা বা ওই মূর্তিগুলো সত্যি কিনা, কিন্তু যে বাণী মাইতির বাড়িতে তুমি গিয়েছিলে, ওই মহিলা ছিল কাপালিকা। ওর বাড়িতেই ছিল সেই ভয়ঙ্কর মূর্তি, মুরুগানের মূর্তি। আর সব থেকে ভয়ঙ্কর জিনিস কি জানো? নিজের স্বামীকে বাণী প্রথম বলি দিয়েছিল ওই ভয়ঙ্কর অপদেবতার কাছে। যাই হয়ে যাক, এখন সেই নদী আর নেই। জায়গাটা একটা সম্পূর্ণ খালে পরিণত হয়েছে, জনবসতিও আর নেই। এখন ওটা ভাগাড় বলতে পারো। দীনেশ তখন বিস্ময় ভরা গলায় জিজ্ঞেস করলো, তাহলে ইতিহাসের পাতা এটা গোপন করে গেছে কেন? কি সেটাও তোমাকে বলে দিতে হবে? হ্যাঁ, আত্মসম্মান, আত্মসম্মান। বিদেশি জাতি পর্তুগিজদের নিজেদের কেচ্ছা বা কলঙ্ক ঢাকার একটা চেষ্টা ছিল মাত্র। আর সুন্দরবনের মতো এই অনুন্নত জঙ্গলে মোড়া এরকম ফালতু জায়গায় কে মাথা ঘামাবে? বাদ দাও সেসব কথা। তুমি তো 7 দিন ধরে জ্বরে ভুগছিলে, মারাত্মক জ্বর। এখন তুমি একটু বিশ্রাম নাও, তাড়াহুড়ো করে শহরে ফিরে যেও না। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। রাতের বেলা দীনেশ রাস্তায় বেরিয়েছিল সাইকেল নিয়ে। ফিরছিল বলাইখুড়োর টোল থেকে পুজোর প্রসাদ খেয়ে। প্রস্রাবের বেগ পেয়েছিল, তাই একটু হালকা হতে সাইকেল থেকে নেমে পড়ে। প্রস্রাব করতে করতে অনুভব হলো হঠাৎ তার পিঠে কেউ যেন খোঁচা দিয়ে ডাকলো। পেছন ঘুরতেই
পরিমল দাদুর জলাভূমির কাছে চারদিকে কিরকম অস্বাভাবিক বাতাস, যেন ধুলোর ঝড় উঠেছে। তার মধ্যে দুটো লাল লাল চোখ আর একটা ভয়ঙ্কর অবয়ব, লকলকে বের করা বিশাল লম্বা জিভ, শঙ্কুর মতো ছাগলের মুখ, তার সামনে চঞ্চু, চঞ্চু থেকে বেরিয়ে এসেছে জিভ, আর অদ্ভুত সেই ছাগলের মতো কান, আর মাথায় দুটো অদ্ভুত শিং। ধুলোর ঝড়ের মধ্যে এইটুকু মুখের অবয়ব দেখা গেল। কি ভয়ঙ্কর তাকে দেখতে! এই শয়তানকে দেখা মাত্র প্রস্রাবের সবটুকু দীনেশ বমি করে দিল। কিছু না ভেবে সাইকেল ফেলে দীনেশ রাস্তাতে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে প্রচণ্ড জোরে ছুটছে। নিঃশ্বাস নেওয়া আর ছাড়ার কি ভয়ঙ্কর শব্দ! ছুটতে ছুটতে কখন এসে একটা বট গাছে ধাক্কা খেল সে নিজেও জানে না। চোট পেতেই জোরে চিৎকার করে উঠল সে। সিস্টার, সিস্টার, শিগগির 22 নম্বর বেডে পেশেন্টের কাছে এসো, ওকে সিডেটিভ দাও। পেশেন্ট শান্ত হতে হতে ডাক্তারকে বলল, তাহলে দুর্ভিক্ষে মরা ওই বিকৃত ইতিহাসের কি হবে? আর এখন দেশে দুর্ভিক্ষে যারা মরছে তাদের কি হবে? ওদেরকে বাঁচান ডাক্তারবাবু। এখনো বিহারের অনেক জেলাতে শুধু মিড ডে মিলের খাবার খেয়ে সংসার চালায় অনেকে। সুন্দরবনের অনেক জায়গায় এখনো রয়েছে লঙ্গরখানা। দুর্ভিক্ষ এখনো শেষ হয়নি। খাদ্যের অভাবে হয়তো পৃথিবীটাই শেষ হয়ে যেতে পারে। আমরা তো আছি, আমরা চেষ্টা করব কতদূর কি করা যায়। তুমি শান্ত হও। তারপর দীনেশ মরিয়া হয়ে ওঠে, যেন প্রত্যেক দিন রাতে ৭৬-এর মন্বন্তর হোক বা বিষ্ণুপুরের দুর্ভিক্ষের সেই বিকৃত স্বপ্ন আজও সে দেখে চলে। আজও তার চোখের সামনে বা অবচেতন মনে কালো স্বপ্ন হয়ে ভেসে বেড়ায়। আবারও চিৎকার করে সে বলে ওঠে, ওদেরকে বাঁচান ডাক্তারবাবু, ওদেরকে বাঁচান। ওরা দুর্ভিক্ষে না খেতে পেয়ে মরে যাবে। বাঁচান ডাক্তারবাবু ওদেরকে। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে পেশেন্ট শুয়ে পড়ল। টেবিলের এক পাশে বসে একজন মানুষ, সাইকিয়াট্রিস্ট বিক্রম বসা, টেবিলের অন্য পারে এসে বসল। তারপর বিক্রম জিজ্ঞেস করল, বলো সুশোভন, কেমন আছো? সব কিছু তো তুমি শুনলে। ওর এই উপন্যাসের জিস্ট কেমন লাগলো? তোমার ডেটা অ্যানালাইসিস জার্নালিজম কেমন চলছে? এই তো স্যার, লেখক মানে বেশ বিখ্যাত লেখক, যাকে মানিক বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা হয়। একবিংশ শতকের সেই বিখ্যাত লেখক বেতাল মজুমদারের জীবনের ওপর বায়োপিক লিখছি। তাই তো স্যার আপনার কাছে আসা, ওনার সম্পর্কে সব কিছু জানবো বলে। তারপর মনোবিশেষজ্ঞ ডাক্তার বিক্রম যা বলল তা ঠিক এই রকম। সেটা শুনলে এটাই মনে হবে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। হ্যাঁ, একদম ঠিক বলেছ। মানিকবাবু বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো বাস্তবধর্মী প্রকৃতি, দুর্ভিক্ষ, গরিব, দারিদ্রতা, এই সমস্ত কিছু নিয়েই ক্লাসিক্যাল সাহিত্য রচনা করেছিল বেতাল মজুমদার। তবে কিছু রহস্য রোমাঞ্চ গল্প শেষ জীবনে লেখে। শেষ জীবন বলতে তার লেখালেখির শেষ জীবনে। সেখানে একটা উপন্যাস লিখেছিল অকালের মড়ক। ওখানে প্রায় নিজের জীবনের সঙ্গে তুলনা করে। কিন্তু এতক্ষণ ধরে তোমাকে যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে ওর বইয়ের গল্প। এই দেখো, এই যে আমার কাছে উপন্যাসটা। বলে বিক্রম একটা বই বের করে দিল ড্রয়ার থেকে। বইয়ের উপরে লেখা রয়েছে অকালের মড়ক, লেখক বেতাল মজুমদার। এই উপন্যাসে মানে অকালের মড়কে এখানে দীনেশ মজুমদার, অন্নপূর্ণা মজুমদার, অমর মজুমদার, এগুলো সব একটা চরিত্র। ও যেগুলো নিজের মুখে বলল ওটা ওর জীবন কাহিনী কিনা জানি না, তবে এই উপন্যাসের সমস্ত চরিত্র ওগুলো, মানে অন্নপূর্ণা মজুমদার, অমর মজুমদার, সবই উপন্যাসের চরিত্র। সব চরিত্র কাল্পনিক, বাস্তবে কেউ এক্সিস্ট করে না। আর এখন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দীনেশ মজুমদার, ওর মনের আর একটা অংশ,
যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে বাইপোলার সিনড্রোম। ওর মধ্যে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার এসেছে। বেতাল মজুমদার ওর একটাই শরীর, তার মধ্যে দীনেশ মজুমদার আরও একটা চরিত্র। সবসময় আমাকেও এই গল্প শোনায়। আজ তুমি ইন্টারভিউ নিলে, তোমাকেও সেম গল্প শোনালো। উপন্যাসটাকে নিজের বাস্তব দুনিয়া, নিজের জীবন বলে মনে করে। আসলে অন্নপূর্ণা, অমর এগুলো কাল্পনিক চরিত্র, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এখানে ওই দীনেশ মজুমদার চরিত্রটার প্রতি এতটাই অবসেশন হয়ে গিয়েছিল, সেখান থেকেই এই দশা। পরবর্তীকালে তো সাহিত্য চর্চা করতে পারল না, তবে হ্যাঁ, প্রথম জীবনে ইনিও পেশায় পুষ্টিবিদ ছিলেন, তাই জীবনে অনেক দুর্ভিক্ষ, দারিদ্রতা এগুলো দেখেছেন। এনভায়রনমেন্টাল প্রভাবে পরপর নিজের শরীর এবং মন ডিটোরিয়েট করে গেছে। সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই একটা গল্প। আর একটা কথা, ওর ওই গল্পে আর একটা চরিত্র ছিল, সৌভিক। সে দীনেশের বন্ধু, পেশায় ডাক্তার। সেই সৌভিকের সঙ্গে ও এখন আমাকে গুলিয়ে ফেলে। আমাকে বিক্রম বলে না, বলে সৌভিক। আর আমাকে এখনও ওর পরিচয় দেয় দীনেশ মজুমদার বলে। ও প্রায় ভুলতে বসেছে যে ওর নিজের নাম বেতাল মজুমদার। ওই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে যখন বেঁচে থাকতে চাইছে, তখন থাকুক, কারণ ওর হাতে তো আর বেশি দিন নেই। ওর মধ্যেও ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার কথাটা শুনতেই সুশোভনের ষষ্ঠ ইন্দ্রিয় কিছু যেন ওকে বলতে চাইল। তারপর সুশোভন বিক্রমকে বলল, তবুও যেটুকু সময় এই বেতাল মজুমদার বা দীনেশ মজুমদারের কথা শুনলাম, ভালোই লাগলো। গল্প বেশ গুছিয়ে বলতে পারেন, ঠিক যেন ওই অডিও স্টোরি তারানাথ তান্ত্রিকের মতো গল্প বলছে। তবে গল্প শেষ করার পরেই যে হঠাৎ এমন চেঁচিয়ে উঠলো এরম করে, কেন কে জানে। ও মনে করে মুরগান বলে অপদেবতা আছে, এবং ওই রূপ বা চেহারাটা দেখতে পেয়ে ও হ্যালিউসিনেট করে। নিজের বানানো কাল্পনিক চরিত্র, সেখান থেকে নিজেই ভয় পায়। দেখেছ কেমন অবস্থা? মানে তুমি ভাবতে পারছো সুশোভন, সম্পূর্ণ উপন্যাসটা ওর বানানো, এই চরিত্রগুলো সব ওর তৈরি করা। এখন ওই চরিত্রের ভয়ে ও চিৎকার করে ওঠে, আর আমাকে সিডেটিভ দিতে হয়। আচ্ছা, আজ তাহলে উঠি। বেশ কয়েক মাস গবেষণা করার পর সুশোভন জানতে পারল, বেতাল মজুমদার, যারা এখন বাইপোলার সিনড্রোম হয়ে নিজেকে মনে করেন দীনেশ মজুমদার, বাস্তবে সুন্দরবনে তার বাড়ি। বাস্তবে অন্নপূর্ণা মজুমদার কোনো উপন্যাসের চরিত্র নয়। অন্নপূর্ণা মজুমদার বেতাল মজুমদারের মা। অমর মজুমদার বাস্তবে বেতাল মজুমদারের দাদু। আর বানি মাইতি, বাঘমারি খাল আর সেই মুরগান অপদেবতা সম্পর্কে এখনো সুন্দরবনে গল্প হয়। মানুষ বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। মন্বন্তরের সঙ্গে সঙ্গে বা দুর্ভিক্ষের সঙ্গে সঙ্গে তন্ত্রবিদ্যার এমনই একটা প্রচলন ছিল। তার মানে বেতাল মজুমদার তার শেষ জীবনে, মানে শেষ যে উপন্যাসটা লিখেছেন, যার নাম অকালের মরক, বাস্তবে এটা তার জীবনের একটা শেষ অধ্যায়। সুশোভনের গবেষণা করার কারণ, সুশোভন যখন বিক্রমের কাছ থেকে কথাটা শুনল বেতালেরও ক্যান্সার আছে, অমল মজুমদারের স্ত্রী চেতনা মজুমদার, যে কিনা সত্যিকারের বেতাল মজুমদারের ঠাকুমা, 50 ঊর্ধ্ব বয়সে জরায়ুর ক্যান্সারে মারা যায়। বেতাল মজুমদারের বাবা অভয় মজুমদার, যে কিনা সত্যিই ফুসফুসের ক্যান্সারে মারা যায়। আর এখন বেতাল মজুমদার, যে কিনা নিজেকে উপন্যাসের চরিত্র দীনেশ মজুমদার মনে করে, তারও রয়েছে প্রোস্টেট ক্যান্সার। সেও কয়েক মাস পরে মারা যাবে। বাংলা হারাবে আরও একটা প্রতিভা। সুশোভনের টেবিলের ওপর পড়ে রয়েছে সেই বইটা। বইটা হলো বেতাল মজুমদারের লেখা শেষ উপন্যাস অকালের মরক। জানালার ধারে দাঁড়িয়ে সুশোভন ভাবছে, হয়তো এখনো নিজের সাইকিক ডিপার্টমেন্টে চিকিৎসায় থাকা বেতাল মজুমদার
এখনো মনে করে নিজেকে দীনেশ মজুমদার। আর দীনেশ মজুমদার নামটা দেবে নাই বা কেন? কারণ অভিধান অনুসারে দীনেশ কথার অর্থ দিন যুক্ত ঈশ, অর্থাৎ দরিদ্রের অধিপতি। শেষ হল লেখক অনিমেষ গিরির কলমে বাঘমারির মুরগান। আজকের গল্পের গল্প পাঠে ছিলাম আমি সৌভিক। গল্পে দীনেশের চরিত্রে সৌমদীপ, সৌভিক এবং বুড়ো লোকের চরিত্রে পার্থ, অন্নপূর্ণার চরিত্রে পূজা, মোটা লোকের চরিত্রে দিব্যেন্দু, লোক এবং সুশোভনের চরিত্রে প্রিয়ম, বিক্রমের চরিত্রে সৌভিক দাস, ভানু এবং অমরের চরিত্রে রমাকান্ত, বাণীর চরিত্রে মৌপিয়া, পুরুষ এবং বাচ্চা ছেলের চরিত্রে আমি সৌভিক। গল্পের নাট্যরূপ প্রদানে সহেলি মণ্ডল, গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলের থেকে সৌরভ। তবে কেমন লাগলো আজকের গল্পটি? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিতে একটি হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।